নমস্কার, ডিজিটালে জনতার দরবার নিউজ 18 বাংলায় আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। কেষ্টবাবুর প্রত্যাবর্তন হলো 2 বছর বাদে। অনুব্রত মণ্ডল অবশেষে তিহাড় জেল থেকে মুক্তি পেলেন এবং আজকে সকালে কাক ভোরে সকন্যা সুকন্যাকে নিয়ে একেবারে তার বাড়িতে নিচুপট্টি বোলপুরের নিচুপট্টিতে তিনি গেলেন। তার বাড়িতে গেলেন, আবেগে ভাসলেন, কাঁদলেন হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক এবং অনুব্রত অনুরাগী। তারা শাঁখ উলু সমস্ত দিয়ে একেবারে স্বাগত জানালেন অনুব্রত মণ্ডলকে। অনুব্রত মণ্ডল তো ফিরলেন। অনুব্রত মণ্ডল জেলা সভাপতি ছিলেন, এখনো আছেন, ওখান থেকে তাকে সরানো হয়নি ওই পদ থেকে। অনুব্রত মণ্ডলের একটু প্রথমে ছবি দেখাবো। অনুব্রত মণ্ডল আজকে সকাল সকাল ফিরলেন, আবেগে ভাসলেন। সাধারণ মানুষ থেকে আরম্ভ করে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক, এই যে তিহাড় জেল থেকে কালকেই বেরিয়েছেন, একেবারে স্লিম হয়ে ফিরেছেন বলা যায়। ফিরেছেন চুলের কাটিং থেকে আরম্ভ করে সবকিছুতেই একবারে নতুনত্ব, নয়া অবতার অনুব্রত মণ্ডল। কেষ্টবাবুর প্রত্যাবর্তন হলো এবং সেই প্রত্যাবর্তনে দেখছেন শাঁখ বাজিয়ে তাকে সাদরে অভ্যর্থনা জানানো হলো এবং আবেগে তিনি কেঁদেই ফেললেন। চোখে জল অনুব্রত মণ্ডলের। আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই আজকে। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়, আমার সঙ্গে আছেন বিজেপি মুখপাত্র শতরূপা, আমার সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ এবং অধ্যাপক বিশ্বজিৎ দাস। আমি আসব, তবে তার আগে একটু দেখাই আপনাদের তিহাড় জেল থেকে এই বাড়িতে আসা, এই জার্নিটা কেমন হলো অনুব্রত মণ্ডলের। টানা তিহারে থেকেই ওজন ঝরল হেভিওয়েট অনুব্রত মণ্ডলের। 2 বছরে 30 কেজি ওজন কমেছে। তিহার থেকে জেল মুক্তির পরে যখন বেরোলেন তখন একেবারে নিউ লুক, ব্রাইট টি শার্ট, ব্ল্যাক জিন্স, বদল হেয়ার স্টাইলেও। অনুব্রত মণ্ডল হেভিওয়েট নেতা, গরু পাচার মামলায় সিবিআই এর হাতে ধৃত। 2023-এর মার্চ থেকে তিহার জেলে বন্দী। জানা গিয়েছে জেলে অনেকটাই ওজন ঝরেছে হেভিওয়েট অনুব্রতর। 2 বছরে ওজন কমেছে 30 কেজি। শুধু তাই নয়, বেশ কিছু রোগ সারিয়ে এবার বীরভূমে ফেরার পথে অনুব্রত মণ্ডল। দাদা, আপনার শরীর ভালো আছে তো? শরীর ভালো আছে তো? জানা গিয়েছে তিহারে থাকাকালীন নিয়ম মাফিক চিকিৎসা হয়েছে দিল্লির হাসপাতালে। বেশ কয়েকটি ছোটখাটো রোগ থেকে মুক্তি পেয়েছেন তিনি। অবশেষে তিহার মুক্তি অনুব্রত মণ্ডলের। রাত 9:20 নাগাদ অনুব্রত মণ্ডল বেরিয়ে আসলেন তিহার জেলের গেট থেকে এবং বেরিয়ে আসলেন গটগটিয়ে হেঁটে এবং আগের থেকে অনেকটাই বেশি কনফিডেন্ট। তার কারণ তার ইতিমধ্যেই ওজন কমেছে 30 কেজিরও বেশি। অনুব্রত মণ্ডল তিনি তার আইনজীবীদেরকে ইচ্ছা প্রকাশ করে জানিয়েছেন যে তিনি দিল্লিতে আর এক মুহূর্তও থাকতে চান না, তিনি ফিরে যেতে চান নিজের মাটিতে। এর আগে বেশ কয়েকবার দিল্লির আদালত চত্বরে হুইল চেয়ারে দেখা গিয়েছে অনুব্রত মণ্ডলকে। জেলে বন্দি থাকা অবস্থায় অসুস্থ হয়েছেন, এবার ফিট, স্লিম লুক। নিউজ 18 বাংলা। শতরূপার কাছে আসবো। এই ধরনের রাজনীতিবিদরা মানে মোটামুটি একটা মূল স্রোতে আসতে বেশি দিন সময় লাগে না। এবার তো বীরভূমের জেলা সভাপতি একেবারে নিজের ডেরায়, কি বলবে? অয়ন, প্রথমত আজকে তোমার যে শোয়ের যে নামটা খুব কেষ্টবাবুর প্রত্যাবর্তন, আমার সত্যি মায়া হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। মানে উনি আজকে যদি বেঁচে থাকতেন, মানে উনার বীরভূম, যেখানে বিশ্বভারতী শান্তিনিকেতন এর জন্য আমরা মানে বিশ্ববিখ্যাত জায়গায়, এক মানে বীরভূম ইজ অন দ্য ওয়ার্ল্ড ম্যাপ রবীন্দ্রনাথের জন্য, এবং তারই নামের পরিবর্তন করে খোকাবাবুর প্রত্যাবর্তনের বদলে এখন কেষ্টবাবুর প্রত্যাবর্তন এরকম বিশাল ভাবে দেখাচ্ছ। শুধু তোমার চ্যানেলে, সমস্ত চ্যানেল মনে হচ্ছে যেন সত্যি সত্যি মুখ্যমন্ত্রী সে বলেছিল না যে বীরের সম্মান দিয়ে ফেরত আনতে হবে। কিন্তু একটা গরু চোর, গরু পাচার করার লোককে তাদের এই বিশাল মহিমা তার এখানে দেখছি। ঠিক আছে, বীরভূমে কিন্তু ইডি তো ধরে রাখতে পারলো না, ইডি তো ধরে রাখতে পারলো না, সিবিআই ধরে রাখতে পারলো না। অয়ন, এটা সাধারণ লোক বলবে যে ধরে রাখতে পারে না, কিন্তু এটা তো বেলে বেরিয়েছে, এবং বেলে বেরিয়েছে বলে অফকোর্স ওনার যারা অনুগত লোকজন আছে তারা খুব সেলিব্রেট করছে
ডেফিনেটলি মানুষ হিসেবে আমারও মায়া হচ্ছে, 2 বছরে 30 কিলো কমে গেছে। মানে এই স্ট্রেস স্ট্রেন জেলের এরপরে তো একটা আবার চড়াম চড়াম হবে, বিষয়। এরপরে আবার নকুলদানা হবে, গুড় বাতাসা হবে, ঢাক বাজানো না হবে, সেটা অনেকেই হবে বলছেন। কি না, আমার এটাই বক্তব্য যে 2 বছরে কিন্তু অনুব্রতর বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখছি যে একটু তো আমি জানি না এখন গিয়ে আবার উৎসাহিত হয়ে যাবেন কিনা, কিন্তু এই যে জেল থেকে বেরোনোর পর যতবার মিডিয়া ওনার কাছে বাইক মাইক ধরেছেন, ততবারই উনি বলেছেন যে আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে যাব না। জিজ্ঞেস করেছে যে আপনি তো বীরভূমের বাঘ, উনি চুপ করে থেকেছেন। তো আমার তো মনে হচ্ছে ভেতরে একটা কোথাও নাড়া দিয়ে উঠে। অফকোর্স মমতা ব্যানার্জির কথাও বলেছেন যে ওকে। যতদিন উনি আছেন মমতা ব্যানার্জির হুম সঙ্গে থাকবে, হুম। কিন্তু ব্যক্তি অনুব্রত আমার মনে হচ্ছে ভেতর থেকে একটু তো নাড়া খেয়েছে। এবার চারাম হবে কি হবে, 2 দিন পরে আবার তাকে জেলে ফিরতে হবে, হিজ অন বেল। প্রদীপ্ত এমন প্রদীপ্ত নয় যে বিজেপি একেবারে শুধু ভয় এখানেই থেমে তুলসী থাকছে পাতা না। হবে। প্রদীপ্ত বিজেপি এখানেই থেমে থাকছে না, বিজেপি বলার চেষ্টা করছে যে চড়াম চড়াম আর হবে না, ঢাক বাজবে, সেটা তৃণমূলের বিসর্জনের ঢাক বাজবে। না, তৃণমূলের বিসর্জনের ঢাক সে বহু বছর থেকে বাজছে, এবার ফেটে গেল কালিরামের ঢোল, এরকমও হয়েছে আর কি। আপকিবার 200 পার, কালিরামের ঢোল পগার পার। এখন মুশকিল হচ্ছে যে দেখেছো আজকে কিন্তু গুড় বাতাসা বিলি হয়েছে, আজকে নকুলদানা বিলি হয়েছে, মানুষ হুম খেয়েছে। এখন হুম। মাটির মানুষের সঙ্গে মাটির ভাবে যারা রাজনীতি করেন তারা অনুব্রতর ভূমিকাটা জানেন। সংসদীয় রাজনীতিতে না থেকেও সাংগঠনিক জেলার দায়িত্ব পালন করার পরেও অনুব্রতর ভূমিকা নিয়ে আজকে আপামর জনগণ, রাজনৈতিক নেতারা যথেষ্ট আলোচনার মধ্যে থাকেন। এটা গুরুত্ব কি গুরুত্ব নয় সেটা মানুষ নিশ্চয়ই বিচার করছে, রাজনৈতিক নেতারাও বিচার করছেন। কেউ ব্যঙ্গ করে করতে পারে, কেউ ভয় পেয়ে করতে পারে, কেউ অন্যভাবে করতে পারে, কেউ ভালোবাসায় করতে পারে। কিন্তু একথা কেউ অস্বীকার করতে পারছে না যে অনুব্রত মণ্ডলের একটা রাজনৈতিক প্রজ্ঞা রয়েছে, এবং রাজনৈতিক ক্ষেত্রে যেভাবে ওই 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 লাল মাটি যেটা ছিল একসময় সেটাকে সবুজ মাটিতে পরিবর্তন করা হয়েছে, এবং সেখানে যথার্থভাবে শান্তি প্রক্রিয়ার বজায় রয়েছে, সেটাও অনেকে জানেন আর কি। এবং সেটা রয়েছে বলে 2 বছর অনুব্রত মণ্ডল জেলে থাকার পরেও ওখানে কেউ দাঁত ফোটাতে পারেনি, এবং এখানে কোনো রিগিং এর অভিযোগ আসেনি। আর উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে বলে যে ব্যঙ্গ বিদ্রুপ করা হতো সেরকমও কোনো ব্যাপারটা আসেনি। ফলে অনুব্রত মণ্ডলের রাজনৈতিক প্রজ্ঞা এখানেই প্রমাণ করেন যে তিনি স্বয়ং না থাকতেও তিনি কিন্তু ভোটের বাক্সে তৃণমূলের যে ফলটা করাতে পেরেছেন এটা কেউ অস্বীকার করতে এখন পারবে না। তৃণমূল শাসক দলের বিরুদ্ধে শহরের মানুষ, আমরা দেখলাম এই আরজি কর নিয়ে অনেকটা ক্ষুব্ধ। এই গুড় বাতাসা বা নকুলদানা এইগুলো আবার চালু করা মানে হচ্ছে ওর মধ্যে দিয়ে একটা আবার হুমকি, আবার একটা প্রচ্ছন্ন হুঁশিয়ারি, না, অনেকেই তোমার বলছেন। তোমার চ্যানেলে না হলেও অন্য চ্যানেলে অনুব্রত মণ্ডল তার বক্তব্যের জন্য অন্তত 3বার ক্ষমা চেয়েছে, পাবলিক ডোমেনে রয়েছে। এবং আমরা খুব বিশ্বাস করি, আমরাও নিজে তোমার চ্যানেলে আমি অন্তত 2বার থেকে 3বার তার ভাষণের বিরোধিতা করেছি। আমরা এটা বলছি, দেখো জেল থেকে বেরিয়ে বেল পেয়ে যদি কেউ বড় নেতা হয় বা হয় না, বা বিজেপি যেভাবে সমালোচনা করছে সেটা একটা দিক, কিন্তু আমরা দেখেছি যে 84 বা 87 দিন জেল খাটার পরে খুনের আসামি যাকে বলা হয়েছিল সে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে কাজ করছেন। আর যাকে সিবিআই 10 ঘন্টা জেরা করেছিল সে ভারতের প্রধানমন্ত্রী হয়ে কাজ করছেন। ফলে এইগুলোও একটা উদাহরণ হয়ে রয়েছে ভারতীয় রাজনীতিতে। এই মুহূর্তে এমন অনেক বেলে থাকা এমপি রয়েছেন বিজেপির যারা এখন সংসদে পরিচালনা করছেন। ফলে সেইগুলো তথ্য জনমানুষের রয়েছে, সেগুলো নিয়ে আমরা বিতর্ক করতে চাইছি না। কিন্তু আমরা বলতে চাইছি যে এর ঊর্ধ্বে ইডি সিবিআই যেভাবে মানুষকে ভরসা দিয়েছিল যে অন্যায়ের বিরুদ্ধে যাবে, ওকে। সেখানে দেখা গেল সব থেকে বেশি গরুর ব্যবসা যারা করে তারা উত্তরপ্রদেশ থেকে, এবং ভারত সব থেকে বেশি মানে এই গরু রপ্তানিতে সব থেকে গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র হিসেবে ভূমিকা পালন করে, সে তথ্যও মানুষের অজানা নয়। ওকে, আসবো আসবো শতরূপা, 20 সেকেন্ড সময় দেবো একটু। তুমি বলো, জবাব দেবে। আমি ওই বডি ল্যাঙ্গুয়েজটা দেখিয়ে তারপরে বিশ্বজিৎ এবং দেবাশিসদার কাছে যাব। আমি জাস্ট ছোট্ট দুটো কথা। প্রথম কথা, অফকোর্স আমি এগ্রি করবো প্রদীপ্তর সঙ্গে, যে প্রদীপ্ত যেটা বলছে যে হ্যাঁ ফিয়ার সাইকোসিস ওখানে নেই, এটা স্বয়ং শতাব্দী বলেছিল ওদের যে ক্যান্ডিডেট, যে ভয়ে না দেখিয়েও শতাব্দী দ্বিতীয়বার জিতেছে উইদাউট অনুব্রত। এটা শতাব্দীর কথা, আমার কথা নয়। আর প্রদীপ্ত যেটা অত্যন্ত মানে লো লেভেল আমি বলবো কম্প্যারিজন করলো মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, এটা একদম মানে এটা ইনকম্পারেবল। এটা আমি আমার দলের নেতা বলে বলছি না। প্রথমত দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তারা কোনোদিনও জেল বন্দী ছিল না। স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকদিন তারই পার ছিল, মানে ওনাকে বলেছিল গুজরাটের বাইরে যেতে, এবং জেল বেল এই ধরনের কিছু না। আর মাননীয় প্রধানমন্ত্রীর বিষয়, সিট কমিটি বসেছিল,
একেবারে সুপ্রিম কোর্ট থেকে তার মানে পুরোপুরি সসম্মানে তাকে খারিজ করে দেওয়া হয়েছিল, সেই জন্য এই ধরনের লো লেভেল কম্প্যারিজন অন্তত প্রদীপ্তর কাছ থেকে ওকে, আমি আসবো রাজনীতিবিদ অনুব্রত। আমরা রাজনীতির বাইরে একটু দেখার চেষ্টা করছি, কারণ এখনো পর্যন্ত সক্রিয় রাজনীতিতে এই 2 বছর পরে ফিরে এসে এখনো পর্যন্ত নামেননি। কবে নামবেন সেটার জন্য আমরা অপেক্ষা করব, কারণ অনুব্রত মণ্ডল মানে মিডিয়ারও একটা খবর। বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজ, স্টাইল সব মিলিয়ে কিরকম প্যাকেজ এলো অনুব্রতর, দেখুন। তিনি কখনো দরাজ দিল, কখনো বা বেলাগা, বেফাঁস, বড়সড় চেহারা। মাথার থেকে বেশি শুনেছেন মনের কথা, কিছু না বলেই নির্দেশ দিয়েছেন, তাকিয়েছেন শুধু কড়া চোখেই। বীরভূম মানেই কেষ্ট কারিশমা। 2022 গ্রেফতার হন অনুব্রত মণ্ডল, তখনও মেজাজে। হাত নাড়তে নাড়তে বাড়ি থেকে বেরিয়েছেন, এরপর আসানসোল হয়ে তিহাড়। দেখা গেছে হুইল চেয়ারে। এরই মাঝে সুকন্যার গ্রেফতারির খবর। দুশ্চিন্তা ঘনিয়েছে, ভেঙেছে চেহারাও। দিনে দিনে কমেছে ওজন, হেভি থেকে হালকা হয়েছেন। 18 মাসে 30 কেজি ঝরিয়ে ফিট কেষ্ট। সময় গড়িয়ে 2024, এ এক বদলে যাওয়া অনুব্রত। জেল মুক্তির পর নতুন গেটআপ, চুলের ছাঁট, ক্রিউ কাট, পোশাকে টি শার্ট। অনুব্রত মণ্ডল বেরিয়ে আসলেন তিহাড় জেলের গেট থেকে এবং বেরিয়ে আসলেন গটগটিয়ে হেঁটে এবং আগের থেকে অনেকটাই বেশি কনফিডেন্ট। কলকাতা বিমানবন্দর থেকে বেরোলেন হুইল চেয়ারে। 4 ঘন্টা পর বোলপুর। নিজের মাটির গন্ধ, ফেলে যাওয়া চারপাশ, আবার সেই কেষ্ট কথা। চোখে মুখে দুশ্চিন্তার ছাপ, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে এখনো অনুব্রত আছেন অনুব্রততেই। নিচু পট্টিতে বাড়ির সামনে ভিড় অনুগামীদের, স্লোগানে, পুষ্পবৃষ্টিতে তখন তিনি ভাসছেন। এদিনও ফিল্মি স্টাইলে হাত নেড়ে অভিবাদন। এরপর নিজের অফিস, চেনা চেনা মুখের ভিড়, চেনা চেয়ার, চেনা চায়ের স্বাদ, গায়ে লিয়ে তৃপ্তির চুমু। আবেগ আর অনুব্রত নানা সময়ে যেন সমার্থক শব্দ। রাজনীতি করেছেন ভালোবেসে, আবেগ বিপাকে ফেলেছে, বিতর্ক বাঁধিয়েছে বারবার। মানুষকে জিজ্ঞেস করুন, মানুষ বলবে আমরা কিছু না কিছু পেয়েছি, সেটা কি উন্নয়ন নয়? তবু আবেগী অনুব্রত নিজেকে বেঁধে রাখতে পারেননি কখনোই। কথায়, শরীরী ভাষায় বারবার তিনি অন্যরকম। অনুগামীদের কাছের মানুষ, মনের মানুষ। সময়টা কম নয়, প্রায় 2 বছর। জমিয়ে রাখা সব অনুভূতি আর চেপে রাখতে পারলেন না। কেষ্ট কাঁদলেন, কেষ্টর কথা কান্না হয়ে ঝরল। নিউজ 18 বাংলা। দেবাশিস দা, শতরূপা এক্ষুনি বলছিল, বা বিজেপি বারবার বলছে গরু চোর গরু চোর গরু চোর, কিন্তু প্রমাণ তো করতে পারলো না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিক থেকেই কি বিজেপি এ রাজ্যে আবার পিছিয়ে গেল? দেখুন, আজকে শতরূপাধি এবং প্রদীপ্ত হয়তো কিছু বাকবিতণ্ডায় মিটবে, কিন্তু আসলে আমার যেটা মনে হচ্ছে, যে আমার মনে পড়ে যাচ্ছে যে বিলকিস বানু ধর্ষণ কাণ্ডে যারা মুক্তি পেয়েছিল, সেই সময় এরকম লাড্ডু বিতরণ হয়েছিল, প্রচুর আনন্দ হয়েছিল। তো এই যে একটা ট্রেন্ড তৈরি হচ্ছে, মানে ইডি সিবিআই ধরছে কিন্তু আলটিমেটলি কনভিকশন হচ্ছে না, এই ট্রেন্ডটা তো খুব মারাত্মক ট্রেন্ড। এবং তার ফলে দেখুন, আজকে আপনাকেও যে প্রচার, মানে আপনাকেও যে প্রোগ্রাম করতে হচ্ছে, আপনি প্রায় নেতাজির সঙ্গে তুলনা করে ফেলছেন, মানে একটা নায়কের জায়গায় নিয়ে যাচ্ছেন। আপনি বলছেন কারিশমা, মানে যদি এগুলো কারিশমা হয় তাহলে তো মানে আমি জানি না, মানে তৃণমূলের যিনি মুখপত্র আছে তিনি বললেন রাজনৈতিক প্রজ্ঞা। মানে বাহুবলীদের যদি জিনিসটাকে আমরা রাজনৈতিক প্রজ্ঞায় নিয়ে যাই, তাহলে রাজনীতিটাকে কোন জায়গায় নামাচ্ছি আমরা বুঝতে হবে। আমার যেটা ভয় করছে বা আমার যেটা আশঙ্কা হচ্ছে, আমি যদি ভুল হই আমার থেকে খুশি কেউ হবে না অয়নবাবু। একটা আসলে রাজনীতি তো খুব গভীর জলের গভীর জিনিস। মানে এই দেখুন, হঠাৎ করে একটা বিল কিন্তু পাশ করার ব্যাপার আছে। সেই বিলটাতে হয়তো বিজেপির তৃণমূলের কিছু ভোট লাগবে, বা তৃণমূলকে ওয়াকআউট করে যেতে হবে, যেটা এক দেশ এক ভোট, এবং এটা খুবই মারাত্মক বিল। এই আমি জানি না, এই ঠিক এই সময়তেই কিন্তু অনুব্রত, আপনার বাকিবুর,
এনামুল হক, সবাই, মানিক ভট্টাচার্য, সবাই আস্তে আস্তে ছাড়া পেয়ে গেল। এর পিছনে অন্য কোন রকম রাজনৈতিক সূত্র আছে কিনা জানি না, কিন্তু এটা বারবার মনে হচ্ছে যে ইডি সিবিআই কি সত্যি এরা কি এতটাই অপদার্থ মানে হতে পারে, মানে এতটাই এনারা পাচ্ছেন না কোনো কিছুই। আজকে কালকে আমি যে জনতার দরবার করেছিলাম তাতে এই একটা জিনিস নিয়ে আলোচনা করেছিলাম যে কোর্টে